ওসি প্রদীপ ধূর্ত কথা বের করতে লাগবে আরও একদিন, দাবি র্যাবের ফের একদিনের রিমান্ডে। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন এসআই নন্দ দুলাল। বেগম জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর আবেদন এখনও পৌঁছায়নি আইন মন্ত্রণালয়ে, হাতে পেলে স্বাস্থ্যগত দিক বিবেচনায় সিদ্ধান্ত। দেশে উৎপাদন হতে পারে রাশিয়ার ভ্যাকসিন, সক্ষমতা থাকলে অনুমোদন দেবে মস্কো, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। সময় সংবাদের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। প্রদীপ ধূর্ত তার কাছ থেকে কথা বের করতে আরও একদিন প্রয়োজন জানিয়ে আসামি প্রদীপকে আরও একদিনের রিমান্ডে নিয়েছে র্যাব। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা একথা জানান। এদিকে লিয়াকতের পর এসআই নন্দ দুলাল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আদালতে। কক্সবাজার থেকে সেলিয়া সুলতানার রিপোর্ট, ক্যামেরা ছিলেন মোহাম্মদ মিজান। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যার এক মাসে সবকিছুই যেন আটকে আছে আসামি ওসি প্রদীপকে কেন্দ্র করে। দফায় দফায় রিমান্ডে নিয়েও হত্যা রহস্যের জট এখনও খোলাসা হয়নি। এর মধ্যেই রোববার ইন্সপেক্টর লিয়াকত দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। সোমবার সকালে এসআই নন্দদুলাল রক্ষিতকে 164 ধারায় জবানবন্দি দিতে নিয়ে আসা হয় আদালতে। দুপুর 1টার পর তৃতীয় দফা রিমান্ড শেষে ওসি প্রদীপকে একাই তোলা হয় আদালতে। বাদী পক্ষ থেকে চাওয়া হয় একদিনের রিমান্ড। অন্যদিকে রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ ও ডিভিশন চান প্রদীপের আইনজীবী। যুক্তিতর্ক উপস্থাপন শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। উনি হচ্ছে সিরিয়াল কিলার, যেহেতু উনি 204 জন লোককে খুন করেছে, তার বিভিন্ন ভাবে আমরা অবগত হয়েছি। আসামি হচ্ছে একজন পুলিশ অফিসার, সে জানে কিভাবে হাইড করতে হয়, সে সবগুলি সব তার নখদর্পণে। এই জন্য ওর থেকে কথা বাইর করা বা স্বীকৃতি আদায় করা অত্যন্ত কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আমাদের জন্য। চাতুরতার সহিত এবং ধূর্ততার সহিত কৌশল অবলম্বন করে গোপন করতেছে, এগুলো আমরা দেখতেছি। তাই তার ওই তো গুরুত্বপূর্ণ কথাগুলো, গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো পাওয়ার জন্য আমাদের আরও রিমান্ডের দরকার। আজ পর্যন্ত উনি রিমান্ডে আছেন, ওনাদের কথা মতো 16 দিন আছেন ওনাদের কথা মতো, তাহলে 15 দিনের বেশি কোনো রিমান্ড দেওয়া যায় না। 25 দিন পরও আজকে একদিনের রিমান্ড কেন দিল? অবসরপ্রাপ্ত মেজর সিনহা নিহতের ঘটনায় ইন্সপেক্টর লিয়াকতের 164 ধারা জবানবন্দির পর আজ নন্দদুলাল রক্ষিতের 164 ধারার জবানবন্দি তদন্তের অন্যতম অগ্রগতি বলে মনে করছেন তদন্ত সংশ্লিষ্টরা। অন্যদিকে ওসি প্রদীপের আজকের একদিনের রিমান্ড শেষে আগামীকাল তিনি 164 ধারায় জবানবন্দি দিতে রাজি হন কিনা, নাকি তাকে রিমান্ড শেষে কারাগারে প্রেরণ করা হবে, সে প্রশ্নের উত্তর পেতে হলে অপেক্ষা করতে হবে আগামীকাল পর্যন্ত। কক্সবাজার থেকে সেলিয়া সুলতানা, সময় সংবাদ। জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় গণভবন থেকে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সঙ্গীত কী হবে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এসবই কিন্তু অনেক শুরু থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিব সেগুলি ঠিক করে রেখেছিলেন এবং এই প্রতিটি ক্ষেত্রেই তিনি ছাত্রলীগেরই দায়িত্ব দিতেন। কারণ এটা আমার নিজের এখনও মনে আছে, যেমন স্লোগান দেওয়ার সময় বলেছিলেন যে এই স্লোগানটা আজকে মাটি নিয়ে যাও, ধীরে ধীরে মানুষের মাঝে নাও, মানুষের মাঝে এটা ছড়িয়ে দেওয়া। ঠিক আমাদের পতাকার ব্যাপারেও তাই। কাজে এইভাবে প্রতিটি ক্ষেত্রে কিন্তু ছাত্রলীগকে তিনি সবসময় যেটাতেই করবেন আগে তাদেরকে দিয়ে সেটা সামনে নিয়ে আসতেন, জনমত সৃষ্টি করবার জন্য জনগণের পাশে এবং ছাত্র সমাজের মাঝে এটা ছড়িয়ে দিতেন। কারণ এই ছাত্র রাজনীতি থেকে তার রাজনীতি শুরু, কাজে সেই রাজনীতি থেকেই তিনি একটা দেশ স্বাধীন করে দিয়ে যান। আর তার অবর্তমানে তিনি যখন কারাগারে বন্দী থাকতেন, তখন আমার মা সেই 61-62 সাল থেকেই, যখন শিক্ষা কমিশন রিপোর্ট বাতিল আন্দোলন শুরু হয়েছিল 62 সালে, তখন থেকে দেখেছে আমার মাকে সবসময় ছাত্রলীগকে তিনি সুসংগঠিত করা, ছাত্রলীগকে সহযোগিতা করা এবং ছাত্রলীগকে মাধ্যমে আমার আব্বা যে সমস্ত বার্তাগুলি দিতেন জেলখানা থেকে সেগুলি পৌঁছে দেওয়া, সে কাজটাই তিনি খুব সুচারুভাবে করে দিতেন। এবং প্রয়োজনে এমনকি তিনি, যেমন আমি আগে বলেছি, আমার লেখাও আছে যে নিজে বোরকা পরে
সম্পূর্ণ ভিন্নভাবে ছাত্রলীগের সাথে দেখা করার জন্য, নেতাদের সাথে দেখা করার জন্য, বিশেষ করে 6 দফা দেওয়ার পর যখন 7ই জুনের হরতাল, সেই হরতালের যে আয়োজন, সেই আয়োজন করবার জন্য এবং এই আন্দোলনটাকে গড়ে তোলার সমস্ত কাজগুলি তিনি করেছিলেন এবং ছাত্র নেতাদেরকে যত নির্দেশ দেওয়া এবং সেখানে আমার বাবার কাছ থেকে যত নির্দেশনা তিনি শুনতেন, নিয়ে আসতেন এবং সেগুলি দিতেন এবং আমরাও সেই সাথে সাথে সবসময় এই বার্তা পৌঁছে দেওয়ার কাজ করতাম। কাজে আমার মাকে দেখেছি যে তিনি রাজনৈতিকভাবে তার সিদ্ধান্ত নেবার অসীম ক্ষমতা ছিল এবং তিনি বুঝতে পারতেন যে মানুষের অবস্থানটা কোথায়, মানুষ কি চায়, যে কারণে প্রতিটি সময় একটা সঠিক সিদ্ধান্ত নেওয়া, এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তিনি অটল ছিলেন। এবং তিনি এমন একজন মানুষ, সাধারণত আমরা জানি একটা পরিবারে একজন স্ত্রীর অনেক কিছু চাওয়া থাকে স্বামীর কাছে, অনেক দাবি থাকে, কিন্তু সেখানে আমার মা কোনো দিন সংসারের ব্যাপারে কখনো আমার বাবাকে কোনো ব্যতিব্যস্ত করেননি। সবসময় একটা কথাই বলতেন যে সংসারে তোমাকে ভাবতে হবে না, তোমার যেটা কাজ সে করো, এটা আমি দেখব। আমাদের লেখাপড়া, সংসারের দায়িত্ব, আত্মপরিবার পরিজন সব কিছু তিনি নিজের কাঁধে তুলে নিতেন। কোনো দিন আমি বলতে পারবো না যে কোনো দাবি দেওয়া তার ছিল। অথচ ছোটোবেলা বাবা হারিয়েছিলেন, মা হারিয়েছিলেন অল্প বয়সে, এমনকি শেষ পর্যন্ত তার দাদাকেও হারান। মানুষ হয়েছিলেন আমার দাদা দাদির কাছে, কিন্তু কখনো তার কোনো আবদার ছিল না, কোনো চাওয়া পাওয়া ছিল না। বরং তার দাদা তাকে যে সম্পত্তি দিয়ে গিয়েছিল, সেই সম্পত্তি থেকে যে অর্থ তিনি পেতেন, যেটা আমার দাদা গার্জিয়ান ছিলেন এবং তার হাতে তুলে দিতেন, সমস্ত টাকা তিনি আমার বাবাকে দিতেন অথবা পরবর্তী খরচ করতেন এই সংগঠনের জন্য এবং নিজের জন্য। 1 টাকাও কোনোদিন খরচা করতে আমরা দেখিনি। সমস্ত চাওয়া পাওয়ার ঊর্ধ্বে ওঠে এই যে একেবারে নিবেদিত প্রাণ হয়ে তিনি যে আমার বাবার পাশে থেকেছেন, তাকে প্রেরণা জুগিয়েছেন, তাকে সমস্ত সাংসারিক ঝামেলা থেকে মুক্ত রেখে তিনি যে রাজনীতি করতে, সেই রাজনীতি থেকে যেন মনোনিবেশ করতে পারে, তিনি যে দেশের স্বাধীনতা চাইতেন, সেই স্বাধীনতার কাজ যেন তিনি সঠিকভাবে করতে পারেন, সে ব্যাপারে আমার মায়ের এক অনবদ্য ভূমিকা রয়েছে। এটা খুব বিরল, কারণ আমরা এমনকি শুধু যে আমাদের ব্যাপারে তা না, যখন সকল নেতারা বন্দী হতো, আমাদের নিজেদের সংসার কিভাবে চলবে সেটা যেমন দেখতেন, আবার অন্য অন্য নেতার বাড়িতে তাদের স্ত্রীরা কেমন আছে, বাচ্চারা কেমন আছে, বাজার করতে পারে কিনা, বাজারে টাকা পৌঁছে দেওয়া, সেটাও কিন্তু তিনি দায়িত্ব পালন করতেন। আওয়ামী লীগের কোনো নেতা কোনো অসুস্থ হলে তার চিকিৎসার ব্যবস্থা করা, সেটাও তিনি দেখতেন। ঠিক আমি বলবো যে আমার বাবা বোধহয় এরকম একজন সঙ্গী পেয়েছিলেন বলেই তিনি সম্পূর্ণভাবে নিবেদিত প্রাণ হয়ে দেশের সেবা করতে পেরেছিলেন, যেটা খুব ইতিহাসে অনেক বিরল ঘটনা। তাই ছাত্রলীগ প্রতি বছর শোক দিবস পালন করে এবং এই শোক দিবসে ছাত্রলীগ সবসময় আমার মায়ের কথা স্মরণ করে এবং এই দিবসটা তাকে উদ্দেশ্য করেই পালন করা হয়। সেজন্য ছাত্রলীগকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। কারণ আমাদের যা কিছু প্রাপ্তি বাংলাদেশের মানুষের, এখানে আমি মনে করি আমার মা যদি এভাবে না দাঁড়াতেন তাহলে হয়তো বাংলাদেশ স্বাধীন হতো কি না। কিন্তু তিনি খুব দৃঢ় সংকল্পবদ্ধ ছিলেন যে দেশ স্বাধীন হবে এবং কখনো নিজের কথা তিনি ভাবেননি। 6 দফা দেওয়ার পর পাকিস্তানে থেকে অনেক নেতারা, সেখানে আওয়ামী লীগের সংগঠন ছিল নিখিল পাকিস্তান আওয়ামী লীগ, অনেকেই ঢাকায় এসেছে। 6 দফার পরিবর্তে 8 দফা, আমাদের আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতারা, অনেক নেতারাই 8 দফার প্রতি ঝুঁকে পড়েছে এবং সেই সময় আমাদের বাসায় মিটিং হয়েছে। সেখানে আমার মার একটাই কথা ছিল যে যিনি 6 দফা দিয়ে গেছেন তিনি আজ কারাগারে, ওই 6 দফার একটা দাড়ি কমা সেমিকোলন এদিক ওদিক হবে না, 6 দফা 6 দফাই থাকবে। তিনি কিন্তু কোনো সংগঠনের কোনো দায়িত্ব ছিলেন না, কিন্তু তার মতামতের একটা দাম ছিল আলাদা।
তার এই ঘোষণার পর আমি জানি আমাদের অনেক চাচারা খুব নাখোশ হয়েছিলেন, অনেকে আমাদের সঙ্গে কথাও বলেছেন এ ব্যাপারে, উনি কী বলছেন, ভুল করছেন। আমি উনি ভুল করেন, যেটা বলছে সেটাই আছে, ঠিক আছে, 6 দফা তো 6 দফাই হবে। যখন আগরতলা ষড়যন্ত্র মামলা দেওয়া হলো, সেই ষড়যন্ত্র মামলার সময়ও আইয়ুব খান আলোচনা বৈঠক ডাকলো এবং প্যারোলে মুক্তি দিয়ে পাকিস্তানে নিয়ে যাবে আলোচনার জন্য। আমাদের নেতা অনেকেই সেজে গুজে সেই ক্যান্টনমেন্টে তারা গেলেন আমার আব্বাকে বুঝাতে যে এই প্যারোলে যাওয়া উচিত, আইয়ুব খান বসে আছে ওনার সঙ্গে মিটিং করতে। আমার মা খবর পাঠালেন এবং সেই খবরটা আমি নিয়ে গিয়েছিলাম, কারণ আমার ভিতরে যাওয়ার পারমিশন ছিল না, কিন্তু তারপর আমি ওখানে গেটের কাছে যে দাঁড়িয়েছিলাম যে আমার আব্বা যদি একবার আমাকে দেখে তাহলে ঠিক তিনি বুঝবেন যে কোনো একটা বার্তা আমার মা দিয়েছেন। এইটুকু বোঝার একটা তাদের মধ্যে একটা অদ্ভুত মানে আমি বলবো সমঝোতা ছিল। ঠিকই তাই হলো, শুধু একবার একটু কাছে আসতে দিল, আমি খালি বললাম মা এই কথা বলেছেন, বলে ঠিক আছে। তার পরবর্তী যে ঘটনা সেটা আরও মর্মান্তিক, কারণ এই নেতারাই আমাদের বাসায় আসলো, আমার মাকে সরাসরি বলল, আপনি কেমন লোক, আপনি জানেন না ওনাকে মেরে ফেলবে, আপনি তো বিধবা হবেন। মা বলল, আমি তো একা বিধবা হব, সঙ্গে আরও 34 জন যে আছে তাদের কি হবে, সেই সাথে বাংলাদেশের কি হবে, আপনারা ভুল করছেন, উনি প্যারোলে যাবেন না, যদি নিতে হয় আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করতে হবে, তাকে মুক্তি দিতে হবে, তবেই তিনি যাবেন, তাছাড়া যাবেন না, আপনারা দয়া করে ভুল করবেন না। কোনো কোনো নেতা আমার উপরেও খুব মানে রুষ্ট হলেন, আমাকেও জিজ্ঞেস করলেন, তুমি কেমন মেয়ে, তুমি চাও না তোমার বাবা ফিরে আসুক? সেদিন খুব শক্তভাবে বলেছিলাম যে হ্যাঁ, আমার বাবা ফিরে আসুক, আমি চাই আমার বাবা আমার বাবার মতো মাথা উঁচু করেই আসবে। আপনারা কেন ভুল দিচ্ছেন? সেই সময় এই সমস্ত সময়গুলি আমি দেখেছি আমার মার দৃঢ়তা, আত্মবিশ্বাস এবং রাজনৈতিক পর্যবেক্ষণের ক্ষমতা। কারণ মাঠের মানুষ কি চায় সেটা তিনি খুব ভালো করে বুঝতেন এবং সেই সংযোগটা সবসময় তার ছিল সংগঠনের মাধ্যমে। বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, মহানগর আওয়ামী লীগের মাধ্যমে তিনি সবসময় এবং সারা বাংলাদেশে সাধারণ নেতা কর্মীদের যে যোগাযোগ, তার মাধ্যমে তিনি কিন্তু মানুষের এই পালসটা ভালো করে বুঝতে পারতেন এবং তিনি যেটা বলেন সেটাই হলো। 21শে ফেব্রুয়ারি 1969 সালে আগরতলা ষড়যন্ত্র মামলা আইয়ুব খান প্রত্যাহার করে। 22শে ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবকে মুক্তি দেয়। কারণ ছাত্রলীগের নেতৃত্বে তখন ছাত্র সংগ্রাম পরিষদ যে গঠিত হয়েছিল, সে 68 সাল থেকেই যে আন্দোলন শুরু এবং যেখানে গণ অভ্যুত্থান সৃষ্টি হলো 69 সালে, সেই মতিউর, আসাদ সহ কত মানুষ জীবন দিয়ে রক্তের অক্ষরে লিখে গেল। সেখান থেকেই কিন্তু আমরা দেখেছি যে বাঙালির মানে জয় হবার যে সম্ভাবনা। বঙ্গবন্ধুকে তো আগরতলা ষড়যন্ত্র মামলার সময়ও হত্যা করার পরিকল্পনা নেওয়া হয়েছিল এবং সেই পরিকল্পনার অংশ হিসেবে জহুরুল হক, সার্জেন্ট জহুরুল হক, তাকে ওই বন্দি দশায় হত্যা করা হলো। তারপর কিন্তু মানুষ মাঠে নামলো, সেটা ছিল 15ই ফেব্রুয়ারি। প্রতিবাদের সমগ্র বাংলাদেশ উত্তাল এবং তারই পর্যায়ে কিন্তু বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হলো এবং সেই যে মিলিটারি কোর্ট বসানো হয়েছিল, সেই কোর্টের প্রধান যিনি বিচারপতি সহ সমস্ত ছাত্র সমাজ যে সেখানে আগুন জ্বালালো, সারা দেশ তখন আন্দোলনে উত্তাল। এবং এরপর 70-এর নির্বাচন। পাকিস্তানিদের একটা ধারণা ছিল তখনও কিন্তু এই দেশে সেই মুসলিম লীগ সহ অনেকগুলি রাজনৈতিক দল মিলে একটা 20 দলীয় ঐক্য জোট করেছিল আওয়ামী লীগের বিরুদ্ধে।
এবং তাদের কাছে ধারণা ছিল যে 20 দলীয় ঐক্য জোট যখন, তারা তো অনেকগুলি সিট পাবে, কাজেই একক সংখ্যাগরিষ্ঠতা আওয়ামী লীগ কখনো পাবে না। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব জানতেন এবং তিনি বলেছেন যে মাত্র 2টা সিট আমি হারাতে পারি, বাকি সব আমি পাবো। ঠিক রেজাল্ট তাই এসেছিল। সমগ্র পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠতা তিনি পেয়েছিলেন। কিন্তু ভুট্টো ইহাইয়া তারা তো ক্ষমতা দিতে রাজি না, কারণ বাঙালিরা তাদের কাছে সবসময় অবহেলিত। বাঙালিদের হাতে কোনোদিন ক্ষমতা দেবে না। 7ই মার্চের সেই ঐতিহাসিক ভাষণ আমি অনেকবার বলেছি, আবারও বলি, কত মানুষের কত পরামর্শ, কেউ লিখিত নোট দিচ্ছেন, কেউ এটা বলছেন, কেউ ওটা বলছেন, সারাক্ষণ। এমনকি কোনো কোনো ছাত্র নেতারাও এসে বলছেন লিডার এটাই বলতে হবে, নাহলে মানুষ হতাশ হয়ে যাবে। সেসব একজন ছাত্র নেতাকে আমার আব্বু বলেছিলেন, তার কাঁধে হাত রেখে, তার কথাগুলি এখন আমার মনে পড়ে, আমি কেউ পাশাপাশি ছিলাম। বলেছেন, লিডার শুড লিড দ্য ল্যাড, ল্যাড শুড নট লিড দ্য লিডার। কি বলতে হবে আমি জানি, তোমরা যাও, তোমাদের কাজ তোমরা করো। আমাদের সিরাজুল আলম খান এবং আব্দুর রাজ্জাক সহ তোফাল ভাই অনেকেই সেখানে ছিল। সবচেয়ে বেশি লাফাচ্ছিল সিরাজুল আলম খান, তাকেই বঙ্গবন্ধু এই কথাটা বলেছিলেন। কাজী তিনি জানতেন তাকে কী করতে হবে। এবং সেই সময় আমার মা যখন মিটিংয়ে যাবেন, খাবার টাবার দিয়ে তিনি আলাদা একদম সব, যখন কোনো গুরুত্বপূর্ণ মিটিংয়ে যেতেন, আমার মা কিন্তু আমার আব্বাকে সম্পূর্ণ সকলের কাছ থেকে আলাদা করে নিতেন। নিজের ঘরে নিয়ে গেলেন, আমি পাশে পাতার কাছে বসে আস্তে আস্তে মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম, আর মা মোড়াটা টেনে বসলেন পাশে। শুধু বললেন যে তোমার মনে যে কথা আসবে তুমি সেই কথা বলবা, কারণ সারা জীবন সংগ্রাম তুমি করেছো, তুমি জানো কি বলতে হবে। কে কি বললো সে কথা শোনার কোনো দরকার নেই। আর অনেক কথা তখন হলো, কিন্তু মূল কথাটা এটাই ছিল। 7ই মার্চের ভাষণ, সেই ভাষণটা কোনো লিখিত নাই, কোনো নোট নাই, কিছু নাই। কিন্তু সেই ভাষণটাকে যদি আমরা পর্যালোচনা করি, বাঙালির বঞ্চনার ইতিহাস যেমন তিনি বলেছেন, আত্মত্যাগের ইতিহাস বলেছেন, অত্যাচার নির্যাতনের ইতিহাস বলেছেন, এবং ভবিষ্যতে কী করণীয়, অর্থাৎ গেরিলা যুদ্ধ করতে হলে কি কি করতে হবে সেই নির্দেশনাও যেমন তিনি দিয়েছেন, এবং ভবিষ্যতে বাংলাদেশ কেমন হবে তাও তিনি বলে গিয়েছিলেন। আমাদের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়টাই ছিল সকলের প্রেরণা। স্বাধীনতার ঘোষণা নিয়ে অনেকের অনেক কথা ছিল, সেখানে আরও অনেক কাহিনী আছে। আজকে এত সময় নিয়ে আমি অনেক সময় বলেছি, আরও বলবো, বা আমি লিখেছি এর উপরে। আমার মনে হয় ছাত্ররা এটা পড়া উচিত। সেই সাথে আমি ছাত্রদেরকে বলবো, বঙ্গবন্ধু শেখ মুজিবের বই অসমাপ্ত আত্মজীবনী, আমার দেখা নয়া চীন, আর নয়া চীন তিনি ভ্রমণ করেছিলেন 52 সালে, বইটা লিখেছিলেন 54 সালে। আর তারপরে কারাগারে রোজ নামচা, এই বইগুলি পড়লে পরে কতই বা বয়স তার তখন, কিন্তু সেই বয়সে সেই 52 সালে তিনি চীন দেখতে গেছেন, চীনের কী না দেখেছেন, কিভাবে তিনি ব্যাখ্যা করেছেন প্রত্যেকটা ক্ষেত্রে। ঠিক সেইভাবে অসমাপ্ত আত্মজীবনীতে যে ইতিহাসটা আমরা পাই। পাশাপাশি কারাগারের রোজ নামচাটা সম্পূর্ণ 66 সাল থেকে 68 সাল, 6 দফার দেওয়ার পরের ঘটনাগুলি। আর সেই সাথে আরেকটি বিষয়, আমি আনন্দিত যে আমাদের ছাত্রলীগের নেতা সাধারণ সম্পাদক এটা উল্লেখ করেছে এবং সভাপতি তারা দেখেছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবের বিরুদ্ধে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার যে রিপোর্ট, আমি অনেক নেতার রিপোর্ট খুঁজেছি, হয়তো পাতলা একটা ফাইল আর বেশি না, কিন্তু এখানে 48টা ফাইল, মানে 48 খণ্ড 46টা ফাইল আমি পেয়েছি, 40,000-এর মতো পাতা। আমি 96 সালে সরকার আসার পর এগুলি সংগ্রহ করি, কপি করি, তবে ফাইল আবার ফেরত পাঠিয়ে দিই, কিন্তু এগুলো আমার কাছে ছিল। আমি আমার বান্ধবী বেবি মধু দীর্ঘদিন এর উপরে কাজ করি এবং সেগুলি এখন আমরা প্রকাশ করছি।
পৃথিবীর ইতিহাসে বোধহয় কখনো কোনো নেতার বিরুদ্ধে কোনো গোয়েন্দা সংস্থার রিপোর্ট কখনো কেউ প্রকাশ করেনি, কিন্তু আমি যেটা দেখলাম যে এই রিপোর্টটা শুধু ওনার বিরুদ্ধে রিপোর্ট, কিন্তু এই বিরুদ্ধে রিপোর্টের মধ্য দিয়ে কিন্তু আমরা আমাদের ইতিহাসের সত্যকে খুঁজে বের করতে পারি। তার কারণ হলো যেভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম বাংলাদেশের ইতিহাস থেকে মুছে ফেলা হয়েছে, ভাষা আন্দোলনে তার অবদান সেটা মুছে দেওয়া হয়েছিল, এদেশের স্বাধীনতা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধের বিজয়, সব কিছু থেকে তার নাম শুধু মোছেনি। 7ই মার্চের ভাষণ, যে ভাষণ আজকে সারা বিশ্বে মানে আন্তর্জাতিক প্রামাণ্য দলিলে স্থান পেয়েছে বিশ্বের সর্বশ্রেষ্ঠ ভাষণ হিসেবে, সেই ভাষণও বাংলাদেশে একসময় নিষিদ্ধ করা হয়েছিল। এটাই হচ্ছে আমাদের জাতি হিসেবে দুর্ভাগ্য। পৃথিবীর বহু নেতার ভাষণ সবগুলি কিন্তু লেখা এবং তৈরি করা, আর এই ভাষণটা তিনি সম্পূর্ণ নিজে দাঁড়িয়ে বলেছেন। অথচ সেই ভাষণ বাঙালি আমাদের প্রজন্মের পর প্রজন্ম এক সময় জানতে পারি, শুনতেও পারিনি। আমাদের কত আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীরা এই ভাষণ বাজাতে গিয়ে জীবন দিয়েছে। জহুরুল্লাহ খালের ভিপি ছিল আমাদের চূর্ণ, তাকে তো মেরেই ফেলে দিল খালেদা জিয়া শুধু এই ভাষণটা বাজানোর দায়। কাজী এই যে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে একটা দেশকে এগিয়ে নিয়ে মানে স্বাধীন করা, এবং এই 7ই মার্চের ভাষণটা যে একটা প্রেরণা, যার মধ্যে গেরিলা যুদ্ধের সমস্ত মানে মূল বিষয়গুলি সব জানিয়ে দেওয়া, এবং এরপর 25শে মার্চ যখন পাকিস্তান হানাদার বাহিনী আমাদের আক্রমণ করলো নিরস্ত্র বাঙালির উপর, ঠিক তারপরেই কিন্তু জাতির পিতা স্বাধীনতার ঘোষণাটা প্রচার করা হয়। কারণ এখানেও ছিল আক্রমণকারী কে হবে। এই সব সময়গুলি হচ্ছে সব থেকে কঠিন সময়। এখানে যদি একটু সময়ের ভুল হয় তাহলে কিন্তু আর সাফল্য অর্জন করা যায় না। কিন্তু তিনি জানতেন কখন কোনটা বলতে হবে, কী সিদ্ধান্ত দিতে হবে। কিন্তু তিনি যখন এই ঘোষণা দিলেন, স্বাধীনতার ঘোষণাটা যখন আমাদের তখন ইপিআর এবং পুলিশের ওয়্যারলেসের মাধ্যমে সমস্ত পৌঁছে দিলেন, এবং পুলিশের ইপিআরের মাধ্যমে এটা প্রচার করা হলো, আর পুলিশের ওয়্যারলেসের মাধ্যমে প্রত্যেক জেলায় জেলায় এই মানে স্বাধীনতার ঘোষণাটা পৌঁছে গেল। এবং আওয়ামী লীগের যে সংগ্রাম কমিটি 7ই মার্চের ভাষণে তিনি যে নির্দেশ দিয়েছিলেন, সেই সংগ্রাম কমিটির সদস্যরা সেই ঘোষণাটা সেগুলি সংগ্রহ করে সারা বাংলাদেশব্যাপী এটা প্রচার করলো। আওয়ামী লীগের নেতারা, ছাত্রলীগের নেতারা তারা এটা প্রচার করলো, মানুষকে জানালো যে স্বাধীনতা ঘোষণা দিয়েছে, আজকে আমরা স্বাধীন। এরপর তো পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণ যখন জেলা এবং গ্রাম পর্যায়ে চলে গিয়েছিল, কিন্তু তার মধ্যে এই খবরটা সব জায়গায় পৌঁছে গিয়েছিল। যে এভাবেই কিন্তু প্রত্যেকটা পদক্ষেপ তিনি নিয়েছিলেন, আর সব কিছুর পাশে সবসময় আমার মা ছিলেন। 75-এ এই জন্য যখন রাষ্ট্রীয় ক্ষমতার জন্য রাষ্ট্রপতিকে হত্যা করে, কিন্তু একটা গোটা পরিবারকে হত্যা করে নিশ্চিহ্ন করে দেওয়া আমার দুর্ভাগ্য। আমি আর রেহানা মাত্র 15 দিন আগে দেশ ছেড়ে বিদেশে গিয়েছিলাম। মাত্র 2 মাসের জন্য আমাদের যাওয়া। তারপরে একদিন আমরা শুনলাম আমাদের কেউ নেই, আমরা নিঃস্ব, সব আমাদের শেষ। বিদেশে আমাদেরকে রিফিউজি হিসেবে থাকতে হলো। 6টা বছর পর আমি যখন আওয়ামী লীগ আমাকে সভাপতি নির্বাচিত করলো, আমি ফিরে এলাম। অনেক বাধা অতিক্রম করে আসতে হয়েছে। আমি আসার পরে জিয়াউর রহমান কিন্তু আমাকে 32 নম্বরে ঢুকতে দেয়নি। আমি যে 32 নম্বরে মিলাদ পড়বো বা দোয়া করবো সেটাও দেয়নি, তালা চাবি দেওয়াই ছিল। কিন্তু এই 15 আগস্টের হত্যাকাণ্ড, সেই সাথে সাথে কিন্তু মানে মিথ্যা বানোয়াট কুৎসা রটনা, নানা ধরনের কথা। এবং আমরা কি দেখলাম, স্বাধীনতা বিরোধী যারা, পরাজিত শক্তি যারা, পাকিস্তানিদের দোসর যারা ছিল, আলবদর রাজাকার যারা বানিয়েছিল, তারাই কিন্তু ক্ষমতায় আসলো। আর বেঈমান মুনাফিকি করলো খন্দকার মোস্তাক রাষ্ট্রপতি হওয়ার লোভে, আর জিয়াউর রহমান তার দোসর কর্নেল ফারুক রশিদ তাদের মানে আসল তাদের হাতের লোক, যাদের মাধ্যমে এই ঘটনা
15 আগস্ট ঘটানো হলো। এবং কর্নেল ফারুক আজকে বিএনপি যতই গলাবাজি করুক, সত্যকে তারা চাপা দেবে কীভাবে? কর্নেল ফারুক আর রশিদ বিবিসির অ্যান্থনি মাসকারনাহাসের সাথে যে ইন্টারভিউ দেয়, সেখানে তারা নিজেরাই বলছে যে জিয়া তাদের সাথে ছিল, জিয়া তাদেরকে এগিয়ে যেতে বলছে এবং জিয়া তাদেরকে সব রকম সহযোগিতা করেছে। কাজে বিএনপি এখন এটা অস্বীকার করতে পারে না। এটা তো যারা খুনি তাদের মুখেরই কথা, এবং পরবর্তীতে আরও অন্যান্য খুনিদের তাদের যে বিভিন্ন জবানবন্দিতে পেয়েছেন যে কীভাবে জিয়া তাদের সাথে ছিল। এবং এটা তো আরও স্পষ্ট যে খন্দকার মোস্তাক রাষ্ট্রপতি হলো একেবারে সম্পূর্ণ ইলিগালি, মানে অবৈধভাবে, আবার জিয়ারে বানালো সেনাপ্রধান। তো বেঈমানরা কখনো বেশি দিন থাকতে পারে না। মোস্তাককে যখন বিদায় নিতে হলো, আর জিয়ার হাতে কারাগারে 4 নেতা হত্যা হলো, এবং আমাদের যে মুক্তিযোদ্ধা যত অফিসার ছিল সেনাবাহিনীতে, আমাদের ব্রিগেডিয়ার হুদা, হায়দার, খালেদ মোশাররফ থেকে শুরু করে সমস্ত যারা মুক্তিযুদ্ধে তাদের এক একটা অবদান ছিল, এক এক করে জিয়াউর রহমান সবাইকে হত্যা করেছে। ছাত্র সমাজের হাতে অস্ত্র তুলে দিয়েছে, মেধাবী ছাত্র এক হাতে পুরস্কার দিয়েছে আর এক হাতে অস্ত্র অর্থ তুলে দিয়েছে, তাদেরকে ব্যবহার করেছে, তাদেরকে বিভিন্নভাবে সেই হজে নেওয়ার জন্য বঙ্গবন্ধু কিনলেন জাহাজ কি হিজবুল বাহার, আর সেই জাহাজে প্রমোত্তরী হিসেবে ব্যবহার করলো জিয়াউর রহমান, আমাদের ছাত্রছাত্রীদের নিয়ে সেখানে প্রমোত্তরী করলো। এইভাবে ছাত্র সমাজকে পর্যন্ত ধ্বংস করেছে। বহু মেধাবী ছাত্র তাদের হাতে অস্ত্র অর্থ দিয়ে তাদেরকে বিপদে ঠেলে দিয়েছে। একটা জাতিকে ধ্বংস করার যা যা করার তাই করে গিয়েছিল। ঠিক একই চিত্র আমরা দেখেছি খালেদা জিয়া। সে ধমক দিল ছাত্র দলই আওয়ামী লীগকে সোজা করতে নাকি যথেষ্ট, আর আমরা ছাত্রলীগের হাতে তুলে দিয়েছিলাম আমি খাতা কলম যে না, ছাত্রদেরকে পড়াশোনা করতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে, স্বাধীন বাংলাদেশের উপযুক্ত নাগরিক হয়ে নিজেদের গড়ে উঠতে হবে। তো বাংলাদেশের ইতিহাসটাই হচ্ছে একটা রক্তাক্ত ঘটনার মধ্য দিয়ে। বাংলাদেশে ৭৫ সালের পর ১৮-১৯ বার কু হলো, আর যতবার কু হয়েছে সেনাবাহিনীর হাজার হাজার সৈনিক এবং অফিসারদের নির্বিচারে হত্যা করা হয়েছে। কেউ প্রতিবাদ করেনি, বরং জিয়ার প্রশংসা পঞ্চমুখ, আর এটাই নাকি গণতন্ত্র। আমাদের ছাত্রলীগের মফিজবাবু, ঢাকা সিটি ছাত্রলীগ, নারায়ণগঞ্জের মামুন, আমাদের যুব নেতা মৌলভী সৈয়দ, চট্টগ্রামের যুবলীগের নেতা ফজলুর রহমান পটল, বগুড়া, এরকম বহু নেতাকর্মী সারা বাংলাদেশে খুঁজে খুঁজে, তারা সবাই মুক্তিযোদ্ধা, তারপর তাদেরকে নির্মমভাবে হত্যা করেছে, লাশ গুম করেছে। মফিজ বাবু এদের লাশ তার পরিবার কোনোদিন পায়নি। তো গুম খুনের কথা যারা বলে তাদের প্রশ্ন যে এই গুম খুনটা শুরু করেছে কে? কিন্তু জিয়াউর রহমানই শুরু করেছে। সেনাবাহিনীর অফিসাররা ছুটিতে ছিল, চলে আসছে, তাদেরকে মেরে ফেলে দিয়েছে, তাদের পরিবার লাশও পায়নি। সাধারণ সৈনিক তাদেরকে হত্যা করেছে, তাদের পরিবার লাশ পায়নি, এবং তারাও চাকরি করছে, আর কিচ্ছু পায়নি, মানবিত জীবনযাপন করেছে তারা। এইভাবে সারা দেশকে তারা রক্তাক্ত করেছে শুধু ক্ষমতাকে নিষ্কণ্টক করবার জন্য। আর তার একই চরিত্র দেখি খালেদা জিয়ার, একের পর এক রকম হত্যাকাণ্ড, অপারেশন ক্লিন হার্টের নামে কত মানুষকে হত্যা, এবং সেখানে ইন্ডেমনিটি। বঙ্গবন্ধুর হত্যাকারীদের ইন্ডেমনিটি দিয়ে গিয়েছিল জিয়াউর রহমান এবং পুরস্কৃত করেছিল। আর খালেদা জিয়া 2001 সালে ক্ষমতায় এসেই অপারেশন ক্লিন হার্টের নামে যাদেরকে দিয়ে এরকম মানুষ হত্যা করিয়েছে তাদেরকে আবার ইন্ডেমনিটি দিয়েছে, পুরস্কৃত করেছে। কাজে এদের জিয়ার স্ত্রী, জিয়ার ছেলে সবগুলিই হচ্ছে তাদের হাতে রক্তের দাগ, এবং তারা এভাবেই রাজনীতি করেছে। শিক্ষা দীক্ষা তো নাই, শুধু এই গুন্ডামি আর অত্যাচার আর এই খুনের রাজত্বই তারা কায়েম করতে চেয়েছিল, এবং তাদের অপকর্ম
এটা তো ভাষায় বর্ণনা করা যাবে না। অগ্নি সন্ত্রাসে মানুষকে পুড়িয়ে পুড়িয়ে হত্যা করেছে। আমি এইটুকু বলবো যে এই দেশটাকে আমরা চেয়েছি জাতির পিতার আদর্শ নিয়ে যেন দেশটা এগিয়ে যায়, সেই জন্য আমাদের সকল প্রচেষ্টা। আমরা ক্ষমতা আসার পরে আমরা তো প্রতিশোধ দিতে যাইনি, আমরা দেশের উন্নয়নের দিকে নজর দিয়েছি। শিক্ষা দীক্ষা সব দিক থেকে যে জাতি যেন এগিয়ে যায় সেদিকে আমরা নজর দিয়েছি। আমরা দেশকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছি। 98 সালে যখন প্রথম দেশকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ করলাম, পার্লামেন্টে খালেদা জিয়া, তার অর্থমন্ত্রী সাইফুর রহমান, তারা বলল খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ভালো না, বিদেশ থেকে সাহায্য পাওয়া যাবে না। তা আমি ওটা বললাম, জাতিপিতা বলেছেন ভিক্ষুক জাতির ইজ্জত থাকে না, তা আমরা ভিক্ষা করে চলতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই। এটা হচ্ছে রাষ্ট্রীয় নীতির ব্যাপার, এবং এটা যে ইচ্ছে করলে পাওয়া যায় সেটা আমরা প্রমাণ করেছি যে একটা দেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করলে সম্মান ফিরে আসায়। যে সম্মান ভুলুণ্ঠিত করেছিল 75-এ জাতিপিতাকে হত্যার মধ্য দিয়ে, আমরা সেই হত্যাকারীদের বিচার করেছি, এবং হত্যাকারীদের বিচারের মধ্য দিয়ে বাংলাদেশে যে ন্যায় বিচার হয় সেটা আমরা নিশ্চিত করেছি। এখনও কিছু আসামি পলাতক আছে, কিন্তু তারপর সে হত্যাকারীদের বিচার করেছে। হ্যাঁ, এটা ঠিক যে ষড়যন্ত্রের সাথে যারা জড়িত হয়তো সেগুলি এখনও খুঁজে পাওয়া যায়নি, তবে ইতিহাস একদিন বেরোবে, এসব খবরও বেরোবে, এগুলি পাওয়া যাবে, এটা এক সময় না এক সময় আসবে। যা আমি এটুকুই বলবো যে আজকে জাতির পিতাকে হত্যা করে তারা ভেবেছিল যে তার নাম মুছে ফেলবে, আমাদের বিজয়ের ইতিহাস মুছে ফেলবে, লাখো শহীদের রক্তের যে মহান ত্যাগ সেটা মুছে ফেলবে, আমার লাখো মা বোনেরা তাদের উপর যে কী নির্মম অত্যাচার হয়েছে সে কথাও তারা মুছে ফেলবে। বাংলাদেশটা একটা আদর্শহীন, কোনো দিকহারা এরকম অবস্থায় চলবে। অর্থাৎ জাতিপিতা যে স্বাধীনতাটা দিয়ে গেছেন সেটা যে অর্থবহ হলে এদেশের মানুষ যে দারিদ্র্যের হাত থেকে মুক্তি পাবে, শিক্ষায় দীক্ষায় এই দেশের মানুষ যে মাথা উঁচু করে চলবে, সেই সম্ভাবনা সম্পূর্ণ ধূলিসাৎ করতে চেয়েছিল। যে আদর্শের উপর ভিত্তি করে দেশ স্বাধীন, সে আদর্শটাই তারা নষ্ট করতে চেয়েছিল। বাংলাদেশের জনগণের কাছে আমি কৃতজ্ঞ যে তারা ভোট দিয়ে তাদের সেবা করার সুযোগ দিয়েছে। আমি জানি আমার মতো সবজন হারা বা বেদনা নিয়ে কখনো কারো পক্ষে কাজ করা সম্ভব না, কিন্তু আমার ভিতরে একটা জিনিস কাজ করে যে আমার বাবারে দেখেছি সারাটা জীবন যে কষ্ট করেছে তিনি, আমার মা যে কষ্ট করেছে, বা প্রত্যেকে আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী তাদের পরিবার দিনের পর দিন যে কষ্ট করেছে এই দেশের মানুষের জন্য, যে দেশের মানুষকে একটা সুন্দর জীবন দেবে, আজকে সেই কাজগুলি সম্পন্ন করতে দেয়নি। মাত্র 3.5 বছরের মতো যুদ্ধবিধ্বস্ত দেশ তিনি গড়ে তোলেন। পৃথিবীর কোনো দেশে কোনো নেতা এভাবে পারেনি যে এত অল্প সময়ের মধ্যে একটা যুদ্ধবিধ্বস্ত দেশ, সেই দেশটাকে সেই যুদ্ধের ভয়াবহতা কাটিয়ে উঠে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যায়। সেটা কিন্তু কোনো দেশ পারবে না। বঙ্গবন্ধুর মতো বলিষ্ঠ নেতৃত্ব ছিল বলেই এটা সম্ভব হয়েছিল। আজকে রাষ্ট্র পরিচালনা করতে যে যখন যেখানে যে আইন যা দেখি সব কিছুর ভিত্তি তো তিনি রচনা করে দিয়ে গেছেন, কোনো কিছু বাদ দেননি। সমুদ্র সীমা আইন, আমরা স্যাটেলাইট পাঠিয়েছি উপরে, আজকে সেই ভূ উপগ্রহ কেন্দ্র, আমাদের স্থল সীমানা চুক্তি, সবই তো তিনি করে দিয়ে গেছেন, কোনো কিছু তো বাদ যায়নি। তো এত অল্প সময় এত আইন এত নীতিমালা তিনি কীভাবে করলেন আমার কাছে অবাক লাগে। কিন্তু সব কিছু থামাচাপা দেওয়া ছিল। জিয়াউর রহমান ক্ষমতা এসছে, এরশাদ এসছে, খালেদা জিয়া এসছে, ওই সমুদ্র সীমা আইন বা সমুদ্র সীমা আমাদের যে আছে এই অধিকারের কথা কি তারা কখনো বলেছে? বলেনি। স্থল সীমানা চুক্তি করে দিয়ে গেছেন, সেটাকে গোলামী চুক্তি হিসেবে বলা হয়েছে, কিন্তু সেই আমরা স্বাধীন দেশ, আমাদের তো একটা স্থল সীমানা লাগবেই, সেটাও তো তারা করেনি। ক্ষমতাটা ছিল তাদের ভোগের বস্তু, আর আমার কাছে ক্ষমতাটা হচ্ছে একটা দায়িত্ব দেশের জনগণের জন্য, দেশের মানুষের জন্য। তাই আমি বলবো রাজনীতি যারা করবে তাদের ভিতরে যদি দেশপ্রেম না থাকে,
আর দেশের মানুষের জন্য যে কোনো ত্যাগ স্বীকারের মনোভাব না থাকে, তো সেই নেতৃত্ব কখনো, হ্যাঁ সময় অল্প সময়ের জন্য বেশ জ্বলে ওঠা যায়, কিন্তু ওটা আবার নিভে যায়, সেটা মানুষকে কিছু দিতে পারে না। আর মানুষকে দিতে গেলে নিজের কথা বলতে হবে, দেশের মানুষের কথা ভাবতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে। কি পেলাম কি পেলাম না, মূল্যায়ন হলো কি হলো না, সেই চিন্তা করলে মানুষের জন্য কিছু করা যায় না। কিন্তু মানুষের জন্য কাজ করলে একদিন না একদিন অবশ্যই মূল্যায়ন হয়, এটাকেও বাধা দিতে পারে না। জাতির পিতা তো কখনো কিছু চাননি, পিছনে ফিরে তাকাননি, তিনি কাজ করে গেছেন। যখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাকে বহিষ্কার করা হলো, আমার দাদা বলেছিলেন যে তুমি বিলাতে যাও, ব্যারিস্টারি পড়ে আসো, তোমার সব খরচ আমি দেব। আমার দাদাই দিতে চেয়েছেন, তিনি কিন্তু যান নাই, বলতে আমার দেশের জন্য কাজ করতে হবে, আমি এতদিন বাইরে যেয়ে থাকতে পারবো না। এইভাবে তিনি নিজের জীবনটাকে উৎসর্গ করেছে এদেশের মানুষের জন্য। অথচ 15 আগস্ট যখন এই হত্যাকাণ্ড ঘটার পর কত মিথ্যা অপবাদ ছড়ানো হয়েছে, আজকে কোথায়? সব মিথ্যা কিন্তু মিথ্যাই রয়ে গেছে, সত্য আজকে উদ্ভাসিত, আজকে দেশে আন্তর্জাতিকভাবে সেই সত্য প্রকাশ হয়েছে। কাজে আত্মত্যাগ কখনো বৃথা যায় না। আমাদের প্রচেষ্টা যে আমরা চাই আমাদের দেশটা এগিয়ে যাক, এবং সবসময় বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের চলতে হবে। আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব, এটা আমাদের নির্বাচনী ইস্তেহারে ছিল। আজকে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি বলেই তো আজকে এই যে আমরা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আমরা কথা বলতে পারছি। এটা যদি না হতো তাহলে তো সবাই সব কিছু স্থবির হয়ে পড়ে থাকতে হতো। আমি আমাদের ছাত্রলীগকে ধন্যবাদ জানাই যে আমি যখন বলেছি, যখন কোভিডের জন্য মানুষ নিজে আত্মীয় স্বজন তার আপনজনের লাশ ফেলে চলে যায়, কাফন দাফনের ব্যবস্থা হয় না, ছাত্রলীগের ছেলেরা সেখানে ছুটে গেছে, নিজের জীবনের সব মায়া ত্যাগ করে এই মৃতদের তাদের কাফন দাফনের ব্যবস্থা করেছে, সৎকারের ব্যবস্থা করেছে। সেজন্য আমি ছাত্রলীগকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। যখন আমার কৃষকরা চারিদিকে, যেহেতু আমরা জানি যে এখন লকডাউন, কোথাও যাতায়াত বন্ধ, গাড়ি ঘোড়া বন্ধ, যারা ধান কাটতে যাবে ধান কাটতে যেতে পারে না, আমরা যেমন আয়োজন করেছি সরকারিভাবে ধান কাটতে যাওয়ার সাথে সাথে ছাত্রলীগকে আবার নির্দেশ দিয়েছি যে যেখানে আছে যার যার এলাকা সবাইকে কৃষকের পাশে দাঁড়াতে হবে, ধান কাটতে হবে। আমি ধন্যবাদ জানাই ছাত্রলীগকে, কোনো অহমিকা তো কাজ করেনি, সবাই তো কৃষকের কাছে ছুটে গেছে, এবং ছুটে যেয়ে তোমরা সেই কৃষকদের পাশে দাঁড়িয়েছো এবং ধান কেটে তাদের ঘরে তুলে দিয়েছো, তাদের পাশে থেকেছো। এটাই বলে দেশ সেবা, যে তোমরা সব কিছু ভুলে যাও, চলে গেলা কৃষকের পাশে দাঁড়ালা। তোমাদের সাথে সাথে পরবর্তীতে আমাদের যুবলীগ গেছে, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, তারাও গেছে, আওয়ামী লীগ তো গেছেই। বন্যার সময় রিলিফের জন্য প্রত্যেকে যার যার সাধ্যমতো রিলিফ পৌঁছে দিয়েছ। করোনার কারণে যারা একেবারে দরিদ্র হাত পাততে পারে তারা একরকম, কিন্তু যারা হাত পাততে পারে না, চাইতে পারে না, তাদের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়া বা তাদের ঘরে পণ্য পৌঁছে দেওয়া, সেটাও আমাদের ছাত্রলীগ তোমরা ভালোভাবে করেছো। সেটা সত্যি খুব আমি আনন্দিত, তোমাদেরকে আমি ধন্যবাদ জানাই যে তোমরা যে এই যে কাজগুলি আর বলার সাথে সাথে তোমরা যে মাঠে নেমে গেছো এবং কাজ করেছো এবং সারা বাংলাদেশের ছাত্র নেতাকর্মী যে করেছে, এটা আমি বলবো তোমরা একটা দৃষ্টান্ত স্থাপন করেছো আগামী প্রজন্মের জন্য, যে কোনো কাজই অবহেলার না, নিজের কাজ নিজে করতে হয়। যা খেয়ে আমাদের জীবন বাঁচে, ক্ষুণ্ণবৃত্তি হয়, সেটার জন্য আমরা নিজেরা কাজ করবো, এতে লজ্জার কি আছে? এ কাজ কখনো কোনো কাজ অবহেলার না, কিন্তু তোমরা সেটা করতে পেরেছো। মানে এই যে একটা ভয় বা ভীতি কাজ করেনি, অহমিকা কাজ করেনি, সেগুলি জয় করে মানুষের পাশে দাঁড়ানো, এটাই তো সবথেকে বড় কথা, সেটা তোমরা করতে সক্ষম হয়েছে। আমরা চেষ্টা করে যাচ্ছি, ইতিমধ্যে আমরা বাজেট দিয়েছি, যদিও স্কুল ক্লাস নাই তবুও আমরা কিন্তু আমাদের ছাত্রছাত্রীদের উপবৃত্তি সেটা আমরা দিয়ে যাচ্ছি। করোনার সময় অনেকেই তো আয় রোজগার নেই, আগামী ডিসেম্বরে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের ছাত্রছাত্রীদের জন্য, বিশেষ করে স্কুলের ছাত্রছাত্রীদের জন্য আমরা আরও কিছু প্রণোদনা দেব, কাপড় চোপড় কেনার ব্যবস্থা আমরা করে দেব, যাতে গার্জিয়ানরা
তাদের ছেলে মেয়েদের কাপড় চোপড় দিতে পারি, স্কুলের পোশাক দিতে পারি, সে ব্যবস্থাটা আমরা নেব। সেই সাথে সাথে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে আমরা ব্যাপকভাবে সম্প্রসারণ করেছি। বাংলাদেশে মেডিকেল বিশ্ববিদ্যালয় ছিল না, আজকে বাংলাদেশে আমরা মেডিকেল বিশ্ববিদ্যালয় করেছি। প্রত্যেকটা বিভাগে একটা করে মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে। আমরা ভোকেশনাল ট্রেনিংকে সবথেকে গুরুত্ব দিয়েছি। আমরা শিক্ষা নীতিমালা নিয়েছি, সেখানে আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করছি। পলিটেকনিক ইনস্টিটিউট, ইঞ্জিনিয়ারিং কলেজ এবং আমরা টেকনিক্যাল কলেজ, ভোকেশনাল ট্রেনিংয়ের জন্য স্কুল কলেজে ব্যবস্থা করে স্বল্পকালীন দীর্ঘমেয়াদী নানাভাবে এবং ডিপ্লোমা কোর্স আমরা সেটা চালু করছি। আমরা ডিজিটাল বিশ্ববিদ্যালয় করে দিয়েছি। আমরা ইঞ্জিনিয়ারিং কলেজ, এগ্রিকালচার ইউনিভার্সিটি কিন্তু খুব মাত্র একটা ছিল, আমি প্রথম টার্মে এসে আরও দুটো করি, এরপর আরও অনেকগুলি এগ্রিকালচার আমরা কৃষি বিশ্ববিদ্যালয় তৈরি করে দিয়েছি, যেটা আমাদের সবথেকে বেশি প্রয়োজন। গবেষণার উপরে আমরা গুরুত্ব দিয়েছি এবং গবেষণার জন্য আলাদা বাজেট আমরা রেখেছি। আর যতই আমরা উন্নতি করি, সায়েন্স এবং টেকনোলজি এটা না শিখলে কখনো আমরা এগোতে পারবো না, যুগের সঙ্গে তাল মেলাতে পারবো না। আমরা সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিও আমরা তৈরি করে দিয়েছি। আমরা ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স, ডিজিটাল, ইসলামী আরবি, মেরিটাইম, প্রফেশনাল এবং সেই সাথে সাথে বঙ্গবন্ধু এভিয়েশন ও এয়ারোস্পেস ইউনিভার্সিটি সেটাও আমরা করে দিচ্ছি। ফ্যাশন টেক্সটাইল ইউনিভার্সিটি সেটা করে দেওয়া হচ্ছে। এরকম বিষয়ভিত্তিক অনেক পাবলিক এবং বেসরকারি খাতে আমরা বিশ্ববিদ্যালয় করে উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি করে দিচ্ছি। সাথে সাথে আমাদের ছেলেমেয়েরা যাতে বহুমুখী শিক্ষাটা নিতে পারে এবং কর্মসংস্থান বাইরে যেতে হয়, স্কিল্ড যাতে হয়, তার ব্যবস্থা আমরা করে দিচ্ছি। আজকে আমরা স্যাটেলাইট দিয়েছি, আমরা সাবমেরিন কেবল দিচ্ছি, 1 হয়ে গেছে, 2 ব্রডব্যান্ড নিয়ে আসছি, এখন প্রতি ইউনিয়ন পর্যায় পর্যন্ত আমরা পৌঁছে দিচ্ছি। আউটসোর্সিংয়ের মাধ্যমে আমাদের ছেলেমেয়েরা আজকে অর্থ উপার্জন করতে পারে। 9টা ভাষা দিয়ে অ্যাপস তৈরি করে দেওয়া হয়েছে, বিভিন্ন ভাষার সাথে শিখতে পারে। অর্থাৎ শিক্ষার মাধ্যমে আমাদের দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, সেদিকে লক্ষ্য রেখে আমরা বিভিন্ন ব্যবস্থা হাতে নিয়েছি। আমরা বিনা পয়সায় বই দিচ্ছি আমাদের ছাত্রছাত্রীদের। পৃথিবীর কোনো দেশে এত বই একসাথে দিতে পারে আমি জানি না, কিন্তু আমরা সেটা দিয়ে যাচ্ছি। কেন দিচ্ছি? কারণ শিক্ষা হচ্ছে যে কোনো একটা জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না। আর জাতি যখন শিক্ষিত হবে তখনই দেশ এগোবে। প্রথমবার সরকার আসার পরে উদ্যোগ নিলাম, মাত্র 45% শিক্ষা সাক্ষরতার হার ছিল। অল্প সময়ের মধ্যে 65.5% উন্নীত করতে সক্ষম হয়েছিলাম। ইউনেস্কো আমাদের পুরস্কারও দিয়েছিল। দুঃখের বিষয় 2001-এ আমরা ক্ষমতা আসতে পারিনি, বিএনপি আসলো, সাক্ষরতার হার যথারীতিভাবে আবার কমিয়ে দিল। দ্বিতীয়বার ক্ষমতা এসে শিক্ষা নীতিমালা দিলাম, মাদ্রাসা শিক্ষা তাকেও আমরা স্বীকৃতি দিয়েছি, কারণ তারাও আমাদের ছেলে মেয়ে এই দেশের, তারাও একটা স্বীকৃতি দাবি করতে পারে, আশা করে, সেটাও তাদের ব্যবস্থা করে দিচ্ছি। তাদেরও শিক্ষা আধুনিক করে দিচ্ছি। সেই সাথে ছেলে মেয়েদের শিক্ষাকে আমরা মাল্টিমিডিয়া ক্লাসরুম, আমরা বিভিন্ন এই বিশেষ করে আমাদের আইটি সেক্টরটা, ডিজিটাল সেক্টরটা, এই সেক্টরের উপর বেশি গুরুত্ব দিয়েছি, কারণ এটাই এখন আধুনিক যুগে সবথেকে বেশি প্রয়োজন। এখানে কর্মসংস্থান যেমন হয়, আবার আমরা বিদেশি অর্থ উপার্জনও করতে পারি, আবার এই ডিজিটাল পদ্ধতিটার মাধ্যমেই কাজ করতে পারি। সেটা আজকে প্রমাণ হলো এই কোভিড-19 অর্থাৎ করোনা ভাইরাসের কারণে, যেখানে আমরা সম্পূর্ণ স্থবির হয়ে যেতাম, কিন্তু এই ডিজিটাল পদ্ধতির কারণেই কিন্তু আমরা আমাদের অর্থনীতির চাকা যেমন সচল রাখতে সক্ষম হচ্ছি, উন্নয়নের কাজও আমরা কিছু কিছু করে যেতে পারছি, যা সম্ভবই হচ্ছে শুধু এই কারণেই। আজকে বিদ্যুৎ আমরা 97% মানুষের ঘরে পৌঁছে দিয়েছি। আমাদের লক্ষ্য জাতির পিতার জন্ম শতবার্ষিকী আমরা হয়তো সেভাবে উদযাপন করতে পারিনি, কিন্তু আমরা প্রত্যেকটা ভূমিহীন মানুষের ঘর তৈরি করে দেব, আর সেই সাথে প্রত্যেকের ঘরে বিদ্যুতের ব্যবস্থা আমরা করে দেব, কোনো মানুষ গৃহহারা থাকবে না। আর সেই সাথে বৃক্ষরোপণের কথা আমরা ঘোষণা দিয়েছি। আমি আবারও ছাত্রলীগকে ধন্যবাদ জানাই, ব্যাপকভাবে তোমরা সবাই বৃক্ষরোপণ করে যাচ্ছ এবং এটা কিন্তু অব্যাহত রাখতে হবে। পরিবেশ রক্ষা করা এটা আমাদের দায়িত্ব এবং এই কাজটা ছাত্রলীগকে সবসময় করে যেতেই হবে। অনবরত যার যার নিজের এলাকায় লাগাও, কিন্তু গাছ লাগানো এবং প্রকৃতির ভারসাম্য রক্ষা করা। আরেকটা হচ্ছে যে করোনা ভাইরাসের কারণে যে অর্থনৈতিক একটা সারা বিশ্বব্যাপী মন্দা দেখা দিচ্ছে, বাংলাদেশে আমি বলে দিচ্ছি আমাদের জমি আছে, আমাদের ফসল উৎপাদন করে নিজের খাবারের ব্যবস্থাটা নিজেরা আমরা করব।
যাতে করে এই খাবারের জন্য হাহাকার না হয়, মানুষের দ্বারস্থ না হতে হয়। তার জন্য আমাদের ব্যবস্থা আমাদের নিজেদেরই করে যেতে হবে। পেটে খেলে পেটে সয়, এটাই তো বলে, কাজে সেইটাও আমাদের করতে হবে। কাজে যে যেখানে আছে 1 ইঞ্চি জমি যেন অনাবাদি না থাকে, এবং যে যেটা পারে সেটা করতে হবে। এবং ছাত্রলীগকে আমি এটা বলবো যে লেখাপড়া শিখতে হবে। হ্যাঁ, এখন যেহেতু ক্লাস বন্ধ, স্কুল বন্ধ, আমরা অনলাইনে কিছু ক্লাসে কোনো কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয় শুরু করেছে। আমরা টেলিভিশনের মাধ্যমে ক্লাস নিচ্ছি, যেমন সংসদ টেলিভিশন। এখন সংসদ বেশি চলে না, কাজে সারাদিন সেখানে বিভিন্ন ক্লাসগুলি হচ্ছে, সেগুলি সবাই যারা স্কুলে আছে অনুসরণ করতে পারে। কিন্তু পড়াশোনা তারপরেও চালিয়ে যেতে হবে, কারণ পড়াশোনা অভ্যাসটা যেন নষ্ট না হয়। একটু অবস্থা ভালো হলে হয়তো আমরা স্কুল কলেজ খুলে দিতে পারবো, কিন্তু এই মুহূর্তে আমি মনে করি যে প্রত্যেকের জীবন বাঁচানোটা হচ্ছে সবার আগে দায়িত্ব। এই সংক্রামক ব্যাধি থেকে মুক্ত হওয়ার জন্য স্বাস্থ্যবিধিটা মানতে হবে। অন্ততপক্ষে সবাইকে যে যেখানে যাক মুখে এই মাস্কটা পরে যেতে হবে। আমি এখন খুলে কথা বলছি কারণ আমার আশেপাশে কেউ নাই, কাজে আমি এখন মানে আছি, মানে এভাবে কথা বলার সময় কেউ নাই বলে আমার পক্ষে সম্ভব। তো সেটা মাথায় রাখতে হবে যে একসাথে যেখানে হবে মাস্কটা পরে থাকা, যেন সংক্রামকটা কারো না ধরতে পারে, এবং স্বাস্থ্য সুরক্ষার দিকে বিশেষভাবে দৃষ্টি রাখা, সাবান দিয়ে হাত ধোয়া, স্যানিটাইজার ব্যবহার করা, হাঁচি কাশি আসলে কনুই ব্যবহার করা, এভাবে সব কিছু দিকে নজর রাখতে হবে। এবং আমি মনে করি আমাদের ছাত্ররা এবং ছাত্রকর্মীরা গ্রামে গঞ্জে যারা বসবাস করে তাদেরকে এই ব্যাপারে আরও সচেতন করতে হবে, উদ্যোগ নিতে হবে নিজেদের, কারণ বাবা মারা তাদের কথা শোনে, পাড়া প্রতিবেশী শোনে। কাজে আমার ছাত্রীকে এই ব্যাপারটা সচেতন হতে হবে। যাক, আমি অনেক 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 কথা বললাম। আমি শুধু এটুকু বলবো যে জাতিপিতা কিন্তু শুধু দিয়েই গেছেন, কিছু নিয়ে যাননি, কিছু নিয়ে যাননি। কারণ তাকে হত্যার পর যারা 15 আগস্টে শাহাদাত বরণ করেছে কাউকে কিন্তু কোনো কাফন দাফনও দেওয়া হয়নি, জানাজাও দেওয়া হয়নি। যেহেতু আমার বাবার লাশটা টুঙ্গিপাড়া গিয়েছিল, সেখানে মৌলানা সাহেব এবং যারা আশেপাশে এসেছিলেন অল্প 4-5 জন ছিল, তারা জোর করেছিল বলে তাকে একটু গোসলের সুযোগ দিয়েছিল, কিন্তু কাফনের কাপড় সেটা কেনার মতো সেখানে দোকানও ছিল না, খোলাও ছিল না, কারফিউ দেওয়া হয়েছিল। বাংলার গরিব মা তাদেরকে যে রেড ক্রিসেন্টের মাধ্যমে রিলিফ দিতেন, সেই রেড ক্রস হসপিটাল, আমার দাদি নামে একটা হসপিটাল করা হয়েছিল, সেখানে বেশ কিছু এই কাপড় রাখা ছিল। সেখান থেকে কয়েকটা কাপড় নিয়ে এসে সেই রিলিফের কাপড় পাড় ছেড়ে, সেই শাড়ির পাড় ছেড়ে সেই কাপড় দিয়েই আমার বাবাকে কাফন দেওয়া হয়েছিল। অর্থাৎ তিনি তার ওই গরিব মা, গ্রামের মানুষ, দরিদ্র মানুষ, তাদের যেটুকু দিতে পারতেন সেই কাপড়টা জড়িয়েই কিন্তু তিনি চলে গেছেন। বাংলার মানুষের কাছ থেকে কিছু নিয়ে যাননি, দিয়েই গেছেন, শেষ পর্যন্ত রক্তটাও দিয়ে গেছেন। কাজে আমি এটুকুই বলবো, কোনো আত্মত্যাগ বৃথা যায় না। তিনি যে স্বপ্ন দেখেছেন এদেশের মানুষের জীবন মান উন্নত করবে, ওইটাই একমাত্র আমার লক্ষ্য, যে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করে তার স্বপ্নের সোনার বাংলা যেন গড়তে পারি। এবং ছাত্রলীগের আজকের যারা নেতৃত্ব এবং আগামী দিনেও যারা নেতৃত্ব আসবে তাদেরকে এটুকুই বলবো যে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জাতির পিতা আদর্শ বুকে নিয়ে ছাত্রলীগের মূল মন্ত্র ধারণ করে তোমরা এগিয়ে যাবে, সেটাই আমি চাই। ত্যাগের মধ্য দিয়েই শান্তি, ভোগের মধ্যে না, এই কথাটা সবাই মনে রাখবে। এবং জাতির পিতার আদর্শ নিয়ে যদি চলো, দেশের মানুষকে কিছু দিতে পারবে। দেশের ভবিষ্যৎটা যেভাবে আমরা তোমাদের তরুণ প্রজন্মের জন্য এই দেশকে গড়ে দিয়ে যেতে চাচ্ছি, ডিজিটাল বাংলাদেশের মাধ্যমে তোমাদের নতুন প্রজন্মের কর্মসংস্থান থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, তাদের সব দিকে আমরা লক্ষ্য রাখছি, ঠিক সেইভাবে দেশটা যেন এগিয়ে যায়, সেটাই তোমাদের কাছ থেকে আমরা আশা করি। তোমরা সেইভাবেই করবে, কথা বলে জাতির পিতার প্রতি আবারও শ্রদ্ধা জানিয়ে, 15 আগস্টের শাহাদাত বরণকারী সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।
জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় গণভবন থেকে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। একটি জাতিকে ধ্বংস করতে সব করেছে জিয়া পরিবার। অগ্নি সন্ত্রাসে মানুষকে পুড়িয়ে হত্যা করা হয়। ছাত্রলীগের আলোচনা সভায় প্রধানমন্ত্রী। ওসি প্রদীপ ধূর্ত, কথা বের করতে লাগবে আরও একদিন, দাবি র্যাবের। ফের রিমান্ড, আদালতে এসআই নন্দদুলালেরও স্বীকারোক্তিমূলক জবানবন্দি। এবং দেশেই উৎপাদন হতে পারে রাশিয়ার ভ্যাকসিন, সক্ষমতা থাকলে অনুমোদন দেবে মস্কো, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।